الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ বিষয় মেডিকেল ক্লাসে আমাদেরকে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা ক্লাসের শুরুতেই স্যার সাউন্ড ক্লিয়ার না আমরা শুরুতেই পড়ে নিচ্ছি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان। এসডি হোমিও মেডিকেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন টিউশনের আজকে দ্বিতীয় বর্ষের ম্যাথমেটিক্যাল ক্লাসে আমাদের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং পরবর্তীতে যারা আমাদের এই রেকর্ডেড ভিডিও ক্লাসটি দেখবেন তাদেরকেও আমরা মোবারকবাদ জানাই। আজকে আমাদের ক্লাসের রুটিন অনুযায়ী দুইটি মেডিসিনের উৎস এবং তাদের বৈজ্ঞানিক নাম এবং তাদের নির্দেশক লক্ষণ এবং প্রয়োগ বিধান নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমরা আমাদের রুটিন মাফিক যেই মেডিসিন দুইটি নিয়ে আলাপ করব, কার্বোভেজ এবং লিডাম্পার, এই দুইটি মেডিসিন নিয়ে আজকে ইনশাআল্লাহ আমরা কথা বলবো। আপনারা জানিয়েছিলেন যে কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন না, এখন কি শুনতে পাচ্ছেন আমার কথা? সাউন্ডটা কি ক্লিয়ার আছে এখন? হ্যাঁ শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ধন্যবাদ। আমরা কার্বোভেজ এবং লিডাম্পাল নিয়ে আজকে আলোচনা শুনবো। আমি শুরুতেই একটু কথা এভাবে বলি, আমাদের দেহে অর্থাৎ হিউম্যান বডিতে অনেকগুলো সিস্টেম একই সাথে চলমান। আমাদের দেহে মোট 11টা সিস্টেম দ্বারা আমাদের এই দেহের সকল কার্যক্রম পরিচালিত হয়। এই 11টা সিস্টেমের ভিতরে কিছু কিছু সিস্টেম আছে যে সিস্টেমের বিভিন্ন অর্গান থেকে, বিভিন্ন গ্ল্যান্ড থেকে বিভিন্ন রকমের জুস, বিভিন্ন রকমের সিক্রেশন হয়, বিভিন্ন রকমের তরল সিক্রেশন হয়। যে তরলগুলো পরস্পর বিক্রিয়া ঘটে আমাদের এই দেহের সিস্টেম সমূহকে পরিচালিত করে। আমরা যদি উদাহরণ হিসেবে বলি, ডাইজেস্টিভ সিস্টেম, মেল ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, এই যে যত রকমের মোট 11টা সিস্টেম, এই 11টা সিস্টেমের ভিতরে কোন সিস্টেম আছে যে সিস্টেমে কিছু অর্গান এবং গ্ল্যান্ড থেকে, বিশেষ করে গ্ল্যান্ড থেকে বিভিন্ন রকমের জুস, তরল সিক্রেশন হয়। এই জুস তরলগুলো পরস্পরে বিক্রিয়া ঘটে আমাদের দেহের কার্যক্রমগুলো সঠিকভাবে পরিচালিত হতে সহায়তা করে। ঠিক স্বাভাবিকভাবে জীবনের গতি যখন চলতে থাকে তখনই এই রাসায়নিক বিক্রিয়ায় একটি বিশেষ ধরনের পরিবর্তন ঘটায়, বিশেষ রকমের একটি পরিবর্তন ঘটে রাসায়নিক বিক্রিয়াকে অসম্পূর্ণ করে তোলে একটি বিক্রিয়া। কেমিস্ট্রির চ্যাপ্টার 7-এ একটি বিক্রিয়ার কথা উল্লেখ করা আছে যেটাকে বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া। এই জারণ বিজারণ বিক্রিয়া যদি সঠিকভাবে হয় তখনই আর একটা পদার্থের উৎপাদন হয়। যদি জারণ বিজারণ বিক্রিয়াটা সঠিকভাবে না হয় তখন মৌলগুলো ইলেকট্রন সঠিকভাবে ছাড়ে না। এক মৌল যদি ইলেকট্রন না ছাড়ে আর এক মৌল ইলেকট্রন গ্রহণ করতে পারে না। এই যে জারণ বিজারণ প্রক্রিয়াটা, এই জারণ বিজারণ বিক্রিয়া যখন ঘটে তখনই আরেকটা পদার্থের আরেকটা উপাদান সৃষ্টি হয়।
যদি এই জারণ বিজারণ বিক্রিয়া সঠিকভাবে না হয় তখন আর একটা উপাদানও সৃষ্টি হয় না। ঠিক এই কথাটা, এটা একটা লম্বা আলোচনা, এই আলোচনা আমি এখন যাব না। এই কেমিস্ট্রির আলোচনা, আপনারা অবশ্যই ফার্স্ট ইয়ারে কেমিস্ট্রি পড়েছেন, বা যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স রয়েছে অন্যান্য একাডেমিতে আপনারা কেমিস্ট্রি এই অংশটা পড়েছেন। ওইদিকে আমি বিস্তারিত গেলাম না। এই অংশটুকু আমাদের আজকের আলোচনা কার্বোবেজে কেন কাজে লাগবে। কার্বোবেজে ডাক্তার উইলিয়াম বোরিক স্যার একটি বিষয় আলোচনা করেছেন। ডাক্তার উইলিয়াম বোরিক স্যার বলেছেন যে এই যে জারণ বিজারণ বিক্রিয়াটা, এটা অসম্পূর্ণ ঘটে। আর এই জারণ বিজারণ বিক্রিয়া অসম্পূর্ণ ঘটার ফলেই আমাদের দেহের সকল রকমের যান্ত্রিক একটা বিপর্যয়, একটা বিকৃতি দেখা দেয়। যেই বিকৃতি থেকেই কার্বোবেজের মূল ক্ষেত্রটাই তৈরি হয়। আমি যদি উদাহরণ হিসেবে বলি, আমাদের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাইটাল ফ্লুইড হলো ব্লাড। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাইটাল ফ্লুইড হলো ব্লাড। আর এই ব্লাড আমরা সকলেই জানি অক্সিজেন সরবরাহ করে। ব্লাডের তিনটা অবস্থা, ডব্লিউবিসি, আরবিসি, ডব্লিউবিসি প্লাটিলেট। আমরা জানি আরবিসি যে লাল অংশ, হিমোগ্লোবিনের উপস্থিতির কারণেই তো রক্তটা লাল হয়। এই যে হিমোগ্লোবিনের উপস্থিতি এবং এই হিমোগ্লোবিন অক্সিজেন সরবরাহ করে। অক্সিজেনটা নিয়ে যায় বিভিন্ন সেল টিস্যুতে এবং অক্সিজেন থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে আসে। এই যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবাহক হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে হিমোগ্লোবিন। আর এই হিমোগ্লোবিনের ভিতরে যখন অক্সিজেনের উপস্থিতি কমে যায়, অক্সিজেনের উপস্থিতি যখন কমে যায় তখন একটি মেডিকেল ইমার্জেন্সি তৈরি হয়। যে মেডিকেল ইমার্জেন্সিকে মূলত মেডিকেলের ভাষায় বলা হয় হাইপোক্সিয়া। সেই হাইপোক্সিয়া অবস্থা যখন হয়, অর্থাৎ রক্তে হিমোগ্লোবিনের অবস্থা, হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে তখন কি ঘটে? রক্তে যখন অক্সিজেন কমে যায় তখন অবস্থাটা কি ঘটে? স্কিনে, বিভিন্ন স্কিনে তখন নীল বর্ণ ধারণ করে। স্কিনে নীল বর্ণ ধারণ করার অর্থ হলো রক্তে অক্সিজেনের লেভেল কমে যাওয়া। আর রক্তে যখন অক্সিজেনের লেভেল কমে যায় সেটাকে মেডিকেলের ভাষায় একটা মেডিকেল ইমার্জেন্সি একটা টার্ম বলা হয় হাইপোক্সিয়া, সেটা ভিন্ন কথা। যখনই রক্তে অক্সিজেনের লেভেল কমে যাবে তখন বিভিন্ন শিরা, উপশিরা এবং স্কিনে নীল বর্ণ ধারণ করবে। চেহারাটা নীল হয়ে যাবে, স্কিনটা নীল হয়ে যাবে, তার শ্বাসকষ্ট দেখা দিবে, সে সঠিকভাবে শ্বাস নিতে পারবে না, সে অক্সিজেনটা সঠিকভাবে গ্রহণ করতে পারবে না। যখন অক্সিজেন নিতে না পারে মানুষ, সঠিকভাবে শ্বাস গ্রহণ করতে না পারে, তখন সে অটোমেটিক্যালি দুর্বল হয়ে পড়ে। এমন দুর্বল হয়ে যায় যে নিজের হাত নিজে উঁচু করতে পারে না, ঘাড় মাথা নাড়াতে পারে না, যেভাবে আছে ঠিক সেভাবেই পড়ে থাকে। কার্বোবেজের রোগীরা ঠিক এই অবস্থাটাই তাদের ঘটে। তাদের অক্সিজেনের লেভেল কমে যায়, ব্লাড পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পায় না। যখন ব্লাড পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পায় না তখন সেল টিস্যুতে অক্সিজেন সঠিক মাত্রায় পৌঁছায় না। আর যখন সেল টিস্যুতে সঠিক মাত্রায় ঔষধ না পৌঁছায় তখন রোগী সঠিকভাবে শ্বাস নিতে পারে না। সঠিকভাবে যখন সে অক্সিজেন পায় না তখন তার শ্বাসকষ্ট দেখা দেয়, একদম নিস্তেজ হয়ে যায়, শরীরে ঠান্ডা একটা ঘাম দেখা দেয়, হাত পা শরীরটা ঠান্ডা হয়ে যায়, সে নিস্তেজ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, সে একদম মরার মতো পড়ে থাকে। কার্বোবেজে এরকম বলা আছে যে মুমূর্ষ রোগীকে জাগিয়ে তুলতে, মুমূর্ষ রোগীকে জীবন ফিরিয়ে দিতে কার্বোবেজ একটি চমৎকার ঔষধ, এই কথা বলা আছে।
কার্বোবেজ রোগী কেন মুমূর্ষু অবস্থায় মুমূর্ষের মতো পড়ে থাকে, মৃত্যু প্রায় দেখে মনে হবে, তার নাড়ি সহজে পাওয়া যাবে না, পালসটা সঠিকভাবে পাওয়া যাচ্ছে না, নাকের কাছে ঠিকভাবে সে শ্বাসটা নিতে পারছে না, এত দুর্বল, তার একমাত্র কারণ সে সঠিকভাবে অক্সিজেন নিতে পারছে না। এই যে অক্সিজেন নিতে না পারা, এটার কারণেই কার্বোবেজের রোগীরা বদ্ধ পরিবেশ, বদ্ধ ঘর সে পছন্দ করে না। সে বলে জানালা খুলে দাও, ঘর খুলে দাও, আমাকে খোলামেলা আলো বাতাস পূর্ণ জায়গায় নিয়ে যাও, আমাকে মাথায় বাতাস করো, চেহারায়, মাথারও আবার সামনের দিকে, চেহারায় বাতাস করতে বলে। এত শরীরের জায়গা রেখে কেন সে চেহারায় বাতাস করার জন্য বলে? অথচ তার শরীর ঠান্ডা, সে কি গরম লাগছে, অনেক গরম, এজন্য পাখার বাতাস করতে বলে? না না, তার তো গরম লাগছে না, তার তো শরীর ঠান্ডা, তার শরীর ঘেমে যাচ্ছে, ঘামটাও ঠান্ডা, এই ঠান্ডা শরীর, ঠান্ডা ঘাম, তারপরও সে বাতাসের কথা বলে। যখন সে একদম দুর্বল হয়ে পড়ে, মুমূর্ষু প্রায়, সে বাতাসের কথা মুখে বলতে পারে না, কিন্তু কোনো একভাবে ইশারা করে সে বুঝাতে চায় যে আমাকে বাতাস করা হোক, আমার চেহারায় এই ইশারা করে দিবে যে আমার এখানে বা চেহারায় বাতাস করা হোক। বাতাস করলে, জানালা দরজা খুলে দিলে, উন্মুক্ত খোলা বাতাসে তাকে রাখলে সে একটু স্বচ্ছন্দ ফিল করে, একটু উপশম বোধ করে, একটু আরাম বোধ করে, একটু সে ভালো থাকে। তার সকল রোগ যন্ত্রণা, তার সমস্ত কষ্ট বাতাস করলে সে একটু আরাম পায়। এই কথাটা কার্বোবেজের খুব উল্লেখযোগ্য একটি কথা। এরকম করে অন্যান্য সিস্টেম বা অন্যান্য যেই আমাদের বডিতে যে কাজগুলো চলতে থাকে, সেখানে যদি আসি, ডাইজেস্টিভ সিস্টেম, আমরা খাবার মুখে দেই, মুখে থেকে যে স্যালাইভা বা লালা সিক্রেশন হয়, সেই লালা খাবার সাথে মিশে, লালা খাবারের সাথে মিশে ইসোফেগাস হয়ে স্টমাকে গিয়ে জমা হয়। স্টমাক থেকে 3 ধরনের গ্ল্যান্ড থেকে যেই গ্যাস্ট্রিক জুস সিক্রেশন হয়, প্যানক্রিয়াস থেকে একটা জুস সিক্রেশন হয়ে আসে, ডিউডেনাম থেকে জুস সিক্রেশন হয়ে আসে, লিভার, গলব্লাডার, এই সমস্ত বিভিন্ন গ্ল্যান্ড থেকে বিভিন্ন রকমের জুস সিক্রেশন হয়ে খাবারটা ডাইজেশন হয়, খাবারটা হজম হয়। এই যে খাবার ডাইজেশন হওয়া, এই জায়গাতেও একটা বিকৃতি ঘটে, এই জায়গাটাও সঠিকভাবে বিক্রিয়া ঘটে না, সঠিকভাবে তার খাবারটা হজম হয় না। যার কারণেই কার্বোবেজের রোগীরা খাবার গ্রহণের আধা ঘন্টা বা আরেকটু পূর্বে থেকেই তাদের একটা অস্বস্তি তৈরি হয়, স্বস্তি পায় না, তার ভিতরে কেমন একটা অস্বস্তি ফিল হয়। তারপরে যখন সে খাবারটা গ্রহণ করে, খাবার গ্রহণ করার পরে তার অস্বস্তিটা আরো বেড়ে যায়। এই খাদ্যটা হজম না হয়ে পেটের ভিতরেই পচে যায়, খাবারটা পেটের ভিতরে পচে যায় এবং তার অনবরত ডেকুর হইতে থাকে। আপনার এই কথাগুলো বিশেষ নির্দেশক লক্ষণের ভিতরে পাবেন যে কার্বোবেজের রোগীদের ডেকুর হয় এবং এই ডেকুরে সে একটু স্বাচ্ছন্দ্য ফিল করে, তার খাবারটা পেটে হজম না হয়ে পচে যায়, পচে গিয়ে পেটটা ফাঁপ দিয়ে থাকে, পেটের উপরের পেটটা ফুলে থাকে। এই যে পেটটা ফুলে থাকে, উপর এবং মাঝখানের পেটটা ফুলে থাকে এবং তার অনবরত ডেকুর হইতে থাকে, সাময়িক একটু ডেকুরে তার উপশম হয় এবং এই তার ডেকুরে পচা একটা গন্ধ বের হয়, পচা একটা স্বাদ আসে। এই যে তার খাবারটা হজম হওয়ার আগেই পচে যায়, পচা ডেকুর ওঠে, পচা গন্ধ সে পায়, এটা কেন? তার ডাইজেস্টিভ সিস্টেমে যেরকম যেই জুস গুলো এসে খাবারকে ডাইজেস্ট করার কথা ছিল, সেই যে রাসায়নিক বিক্রিয়া ঘটার কথা ছিল, সেই বিক্রিয়া তার সঠিকভাবে হয় না। যেটা বলেছিলাম যে জারণ বিজারণ বিক্রিয়া, এটা আপনারা আলাদাভাবে দেখে নিবেন কেমিস্ট্রির আলোচনা, তাহলে কার্বোবেজের এই ঘটনা বুঝতে পারবেন। যত জায়গায় এই বিক্রিয়া ঘটার কথা, প্রত্যেকটা বিক্রিয়ায়, বিশেষ করে জারণ বিজারণ বিক্রিয়ায় সে ব্যাঘাত ঘটায়। যখনই জারণ বিজারণ এই বিক্রিয়াটা বিকৃত হয়, সঠিকভাবে হয় না, ওই সিস্টেমের ভিতরেই কার্বোবেজের রোগীদের এক অস্বস্তি, এক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যে বিশৃঙ্খলা গুলো দেখে আমরা বুঝতে পারি যে এই রোগীটি কার্বোবেজের। আমি 2টি উদাহরণ বললাম, একটা শ্বাসের ক্ষেত্রে বললাম যে কার্বোবেজের রোগীরা মাথার কাছে, মুখের কাছে, চেহারায় পাখার বাতাস দিতে বলে, জানালা খুলে দিতে বলে, দরজা খুলে দিতে বলে, আলো বাতাস আসে
এমন জায়গায় সে থাকার কথা বলে, এমন জায়গায় থাকতে সে ভালোবাসে। কেন? সে সঠিকভাবে অক্সিজেন পায় না। খোলামেলা জায়গায় থাকলে, বাতাস করলে সে একটু অক্সিজেন পায়, একটু সে ভালো থাকে। এই অক্সিজেন কিসের মাধ্যমে সারা দেহে ছড়ায়? আমি বলছিলাম রক্তের হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিজেন দেহের বিভিন্ন অর্গানে, বিভিন্ন সেল টিস্যুতে পরিবাহিত হয়। সেই যখন রক্তটা ঠিক মতো অক্সিজেন না পায়, তখন সে সঠিকভাবে পরিবহন করতে পারে না। এই যে এই জায়গাটাতেও একটা বিক্রিয়ার যে বিকৃতি সেটা ঘটে, যার কারণে এই কন্ডিশন তৈরি হয়। ডাইজেস্টিভ সিস্টেমে বলছিলাম, সেখানে বিভিন্ন রকমের বিক্রিয়া ঘটে। যে বিক্রিয়াটার বিশেষ বিক্রিয়া হলো জারণ বিজারণ বিক্রিয়া, যেটা বাধাগ্রস্ত হয়, বিকৃত হয়, যার ফলে তার খাবারটা হজম হয় না, হজম হওয়ার আগেই পচে যায়, এবং সেই কারণেই তার প্রচুর পরিমাণে ঢেকুর ওঠে, এবং সেই ঢেকুরটার মধ্যে পচা গন্ধ, পেটের ভিতরে যে খাবারটা পচে গেছে সেই পচা গন্ধ সে পায়। এই বারবার ঢেকুর হতে থাকে, পেটটা ফুলে থাকে। এই টাইপের লক্ষণগুলো কার্বোবেজের ভিতরে পাওয়া যায়। আপনারা কার্বোবেজ যদি ব্যক্তিগতভাবে স্টাডি করেন, অনেক লক্ষণ কার্বোবেজের ভিতরে পাবেন। কিন্তু এই কথাগুলো এইভাবে কার্বোবেজের ভিতরে যদি গভীরভাবে খেয়াল না করেন তাহলে পাবেন। যদি আপনারা আমার পরামর্শে ডাক্তার উইলিয়াম বরিক স্যারের ম্যাথমেটিকা অধ্যয়ন করেন, তাহলে আমি যেই কথাগুলো বললাম, যেইভাবে কথাগুলো বললাম, এই কথাগুলো ডাক্তার উইলিয়াম বরিক স্যারের বইয়ে আপনারা যদি অন্তর্দৃষ্টি খুলে রেখে মনোযোগের সাথে পড়েন, অবশ্য বইটা ইংলিশ হতে হবে, বাংলা ভার্সনে কথাগুলো বোঝা যায় না, কারণ সেখানে সহজভাবে একটা অনুবাদ করে বলা আছে। অবশ্যই ইংলিশ ভার্সনটা নিতে হবে। সেই ভার্সনে যদি আপনারা একটু দেখেন, তাহলে আজকে কার্বোবেজ সম্পর্কে আমি যতটুকু কথা বললাম, এই কথাগুলো আপনারা সেখানে দেখতে পাবেন, এবং কথাগুলো আরো সমৃদ্ধ হবে এবং বুঝতে সহজ হবে। অনেক পড়া আমরা পড়ি, সব পড়া কিন্তু মনে থাকে না এবং থাকার কথাও না। দুই একটা লাইন, দুই একটা কথা যদি বোধগম্য হয়, বুঝতে পারা যায়, তাহলে কিন্তু অন্যান্য কথাগুলো কাজে আসে। কার্বোবেজের ক্ষেত্রে আমি একটা কথা যদি বলি, এই কথাটাকে শুধু যদি মনে রাখা যায়, তাহলেই প্রয়োগ করা যাবে। কি সেই কথা? কার্বোবেজের রোগীর যেই কোনো রোগই হোক না কেন, নাম জানা অজানা যেই রোগ হোক না কেন, তার অবস্থা যদি ক্রনিক হয়, আমি আরেকটা কথা ফাঁকে বলি, কার্বোবেজ কার্বোবেজ রোগীদের একটা টেন্ডেন্সি হলো আস্তে আস্তে তাকে ক্রনিক ডিজিজ, বা তার রোগটা যদিও প্রথমে একই ভাবে শুরু হয় বা প্রথম দিকে শুরু হয়, এই রোগটা তাকে কষ্ট দিতে দিতে ক্রনিক স্টেজে তাকে নিয়ে যায়, একটা ক্রনিক ক্ষেত্র তাকে তৈরি করে ফেলে। যখন ডিজিজটা ক্রনিক স্টেজে চলে যায়, তখন কিন্তু এই যে মুমূর্ষু ভাব, এই লক্ষণগুলো চলে আসে। কিন্তু একইটা একটা পেশেন্টের ভিতরে কিন্তু আপনি এটা পাবেন না যে আমাকে পাখার বাতাস করো, হ্যাঁ, পাখা দিয়ে বাতাস করো, এটা কিন্তু একইটা অবস্থায় একটা রোগীর ভিতর অনেক সময় পাওয়া যায় না। হ্যাঁ, অনেক সময় পাওয়া যায় হঠাৎ করে রোগের আক্রমণ খুব তীব্র আকার ধারণ করলো, এই ক্ষেত্রে কিছু কিছু সময় পাওয়া যায়, কিন্তু স্বাভাবিকভাবে শুরুতেই এই লক্ষণগুলো আসে না। কার্বোবেজের ক্ষেত্রটা হলো আস্তে আস্তে সে ক্রনিক স্টেজে নিয়ে যায় রোগীকে। যখন ক্রনিক স্টেজে নিয়ে যায় এবং রোগী প্রায় মৃত্যু প্রায়, এই অবস্থায় কিন্তু এই সমস্ত সিমটম গুলো অনেক সময় দেখা দেয়। আর এই লক্ষণগুলো যদি তখন গভীরভাবে লক্ষ্য করা হয়, তখন রোগীদের যত যেই কোনো রোগী হোক না কেন, যদি সে পাখার বাতাস চায়, শরীরটা ঠান্ডা, ঘাম দিল ঠান্ডা ঘাম, এই কয়টা কথা যদি পাওয়া যায়, কার্বোবেজ নিশ্চিন্তে ব্যবহার করা যায়। যদি এমন হয় রোগী দীর্ঘদিন রোগের পরে রোগ ভুগেই যাচ্ছে, অথবা একটা রোগ দীর্ঘদিন ভোগ করতেছে, কোনোভাবেই সারছে না, কোনো চিকিৎসাতেই ভালো হচ্ছে না, দীর্ঘদিন ভোগে যাচ্ছে, এবং দিন যত যাচ্ছে রোগীর অবস্থা ততই ক্রমান্বয়ে খারাপের দিকেই যাচ্ছে, ওর সাথে যদি ওই বলা আছে না কার্বোবেজে স্বাস্থ্যহানির অতীত কাহিনী, অর্থাৎ আরো অনেক আগে থেকেই তার স্বাস্থ্যটা যে ভেঙে যাচ্ছে, সে রোগাই হয়ে যাচ্ছে, দিন দিন কোনোভাবেই সারছে না, এবং সে মুমূর্ষু প্রায়, সে পাখার বাতাসে ভালো থাকে, খোলামেলা বাতাসে ভালো থাকে, শরীরটা ঠান্ডা, ঘাম দিচ্ছে ঠান্ডা ঘাম, এই কথাগুলো যদি পাওয়া যায়, কার্বোবেজ নিশ্চিন্তে ব্যবহার করা যায়। কার্বোবেজ থেকে সঠিক ফলাফল পেতে হলে 50 সহস্রতমিক ঔষধ খুব ভালো ফলাফল পাওয়া যায়। যাই হোক, লক্ষণ সদৃশী যে কোনো পোটেন্সি আসলে উপকার হবে। বিশেষ করে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, 50 সহস্রতমিক পোটেন্সিটা খুব বেশি নিরাপদ এবং খুব বেশি
ফলদায়ক। যাই হোক, কার্বোবেজ সম্পর্কে ব্যক্তিগত স্টাডি করলে এর ক্রিয়াকাল, ক্রিয়াস্থল, হ্যাঁ, হ্রাস বৃদ্ধি, এই কথাগুলো কিন্তু যে কোনো ম্যাথমেটিকা থেকে একটু পড়ে নিলে আপনারা পেয়ে যাবেন এবং খুব বোঝাও খুব সহজ হয়ে যাবে। আমি কি একটু ভিন্ন টাইপের যে কথাগুলো, সেই কথাগুলো একটু বললাম। আর লিডাম্পালের ক্ষেত্রে একটা বিশেষ কথা বলি, সেটা হলো দুইটা বিশেষ কথা। একটা হলো লিডাম্পাল মেডিসিনটি এর সমস্ত রোগ লক্ষণগুলো বা রোগাক্রমণটা মূলত শুরু হয় নিচ থেকে, নিচের দিক থেকে আস্তে আস্তে উপর দিকে উঠে। যেমন ব্যথা যদি ধরা হয়, কারণ লিডাম্পাল পেশেন্টের ব্যথাগুলো বা কষ্টগুলো নিচের দিক থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে। এখন কথা হলো, আমাদের দেহের নিচ হলো পা আর উপর হলো মাথা। এখন তাহলে কি পা থেকে মাথা ব্যথাও যদি হয়, যে তাহলে পা থেকে আস্তে আস্তে শুরু হয় মাথায় আসবে? মানে বিষয়টা এরকম না। আপনি যদি কোনো একটা অর্গানকে ধরেন, সেই অর্গানের উপর নিচ আছে না, সেই অর্গানের যে উপর নিচ, দেখবেন যে তার নিচ থেকে উপরের দিকে উঠে। এই কথাটা কিন্তু একটা সূক্ষ্ম কথা, এটা মাথায় রাখতে হবে। অনেক বই পাবেন যে রোগাক্রমণটা বা রোগটা নিচের থেকে উপরের দিকে উঠে। তার মানে পা নিচে আর মাথা উপরে, পায়ের থেকে মাথা উঠবে না। যদি আমরা হাঁটু ব্যথা বলি বা পায়ে ব্যথা বলি, পায়ের ব্যথা নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠবে। আমরা যদি মাথা ব্যথা বলি, এভাবে, অর্থাৎ কোন একটা অর্গান ভিত্তিক যদি হয়, তাহলে সেই অর্গানেরও একটা উপর নিচ আছে, সেই অর্গানেরও নিচ থেকে উপরের দিকে উঠবে। এটা লিডাম্পলের যত লক্ষণই হোক না কেন, এই লক্ষণটা নির্দেশক একটা একক লক্ষণ, যেটা অন্য মেডিসিনের ভিতরে কম আছে। আর একটা লক্ষণ হলো, লিডাম্পলের রোগীরা সাধারণত ঠান্ডা পানি ঢাললে তাদের ব্যথার উপশম হয়। তাদের কষ্ট, তাদের ব্যথা যদি ঠান্ডা পানি ঢালা হয়, তাহলে তাদের ব্যথার বা কষ্টের উপশম হয়। এটা একটা বিশেষ লক্ষণ। তাহলে এই যে লিডাম্পলের যে কথাগুলো বলা হলো, যে ঠান্ডা পানিতে তাদের ব্যথার উপশম বা কষ্টের উপশম, এবং ব্যথা বা রোগাক্রমণ নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে, এই কথাটা। এবং আর একটা বিশেষ কথা হলো, একটি মেডিকেল এমার্জেন্সি অথবা একটি এমার্জেন্সি কন্ডিশন, সেই ক্ষেত্রেও এই লিডাম্পাল বিশেষ ভূমিকা রাখে। সেটা কি? সেটা হলো, যে সমস্ত অ্যাক্সিডেন্ট বা আঘাত, লোহা বা লোহা জাতীয় কোনো আহ কি বলে ওটাকে, যন্ত্র, যেমন লোহার চাকু, সুচ, আলপিন, পেরেক, এই যে লোহা জাতীয় যেই আসবাব গুলো, এগুলোর মাধ্যমে যদি কেউ আঘাত প্রাপ্ত হয়, ইনজুর হয়, তো সেখান থেকে যদি তাকে এই লিডাম্পাল ইউজ করা হয় বা লিডাম্পাল তাকে সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করা হয় খাবার জন্য, তাহলে সে ধনুষ্টান করবা এই টাইপের জটিল যেই অবস্থা, সেটা থেকে সে মুক্তি পাবে। অর্থাৎ লিডাম্পাল একটি এমার্জেন্সি মেডিসিন। এই মেডিসিনটি আমরা ফার্স্ট এইড হিসেবেও ইউজ করতে পারি। যদি বিশেষ করে ধারালো বা ভোঁতা লোহা কোনো অস্ত্র, চাকু বা দা, বটি, এই টাইপের যে লোহা দ্বারা যেগুলো তৈরি, অথবা টিন, যে কোনো কিছু, যেগুলো থেকে যদি কেউ আঘাত প্রাপ্ত হয়, ইনজুর হয়, সেই ক্ষেত্রে একদম নিশ্চিন্তে লিডাম্পাল ব্যবহার করা যেতে পারে। এটা একটা ফার্স্ট এইড মেডিসিনও বলা যেতে পারে, এবং এটার ক্রনিক অবস্থায় এর প্রয়োগ কম নয়। যে হোক, যে কোনো পরিস্থিতিতে যদি আমরা এটা দেখি যে তার রোগ লক্ষণগুলো নিচ থেকে উপরের দিকে উঠছে এবং তার কষ্ট বা ব্যথাটা ঠান্ডা পানিতে উপশম হচ্ছে, তাহলে আমরা নিশ্চিন্তে লিডাম্পাল মেডিসিনটি ব্যবহার করতে পারি। আমরা যদি এবারে আপনাদের একটু মতামত শুনবো, এরপরে কার্বোবেজ এবং লিডাম্পাল এই দুইটি মেডিসিনের পর্যায়ক্রমে তার নাম, উৎস, ক্রিয়াস্থল, হ্যাঁ, এই টাইপের বা এই যে বাকি কথাগুলো, এগুলো বলবো। এরপরে ইনশাল্লাহ আমরা ক্লাস শেষের দিকে নিয়ে যাবো। আপনারা আমার এতক্ষণ কথার মাধ্যমে কেউ কোথাও বুঝতে পারেননি, এমন কোনো কথা থাকলে একটু বলেন আমাকে। বুঝতে পারছি স্যার। ঠিক, ধন্যবাদ। প্রশ্ন নাই? ধন্যবাদ। আমরা যদি দেখি কার্বোবেজের সমনামটা কি? কার্বোবেজের সমনাম হলো ভেজিটেবল চারকোল। এগুলো কিন্তু মুখস্থ থাকবে না, মুখস্থ থাকার কথাও না, মুখস্থ রাখার কোনো প্রয়োজনও আমি বোধ করি না। এগুলো যেহেতু আমাদের এটা একাডেমিক একটি প্রোগ্রাম,
পরীক্ষার প্রস্তুতি হিসেবে আমাদের প্রয়োজন হয়, বা অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট হিসেবে আমাদের এগুলো জানা প্রয়োজন। সেই হিসেবে আমরা জানবো, শিখবো, মুখস্থ করব। তাহলে ভেজিটেবল চারকোল একে বলা যায়। কার্বোবেস মেডিসিনটি প্রুভিং করেছেন ডাক্তার স্যামুয়েল হ্যানিমান স্যার, এবং এর উৎসকে কেউ কেউ উদ্ভিজও বলছেন, বা কেউ কেউ বলছেন এটি খনিজ, আবার কেউ কেউ একে রাসায়নিক বলছেন। তবে এটি একটি খনিজ উৎস থেকে তৈরি হয়। এটি একটি কয়লা, হ্যাঁ, কয়লা থেকে আসলে এই মেডিসিনটি তৈরি করা হয়। এই মেডিসিনটা প্রত্যেকটা মায়াজমের উপরেই কাজ করে, বিশেষ করে সরিক মায়াজমে একটু বেশি গুরুত্বপূর্ণ। এর রোগ প্রবণতা যদি বলা হয়, বা ডায়াথিসিস যদি বলা হয়, তাহলে এর ব্লিডিং বা হেমোরেজ, যেটা রক্তক্ষরণ, যেটা তার ভিতরে রক্তক্ষরণের একটা প্রবণতা লক্ষ্য করা যায়। যে কোনো জায়গা থেকে খুব সহজেই রক্তক্ষরণ হয়, নাক থেকে, বিভিন্ন প্রবেশ দ্বার থেকে, বা বিভিন্ন অংশ থেকে তার রক্তক্ষরণের একটি প্রবণতা লক্ষ্য করা যায়। এটি অ্যাকোয়েড এবং কনিক উভয় ক্ষেত্রেই প্রয়োগ করা হয়। এর সাইড অফ অ্যাকশন, অর্থাৎ কোন পাশে এটি ক্রিয়া করে, ডান বাম উভয় পাশেই কিন্তু কার্বোবেস আসলে কাজ করে থাকে। এই মেডিসিনটি খুব গভীর বা খুব বেশি বহুল ব্যবহৃত একটি মেডিসিন। এর রোগী বেশি, বহুল ব্যবহৃত একটি মেডিসিন, এবং এর কাতরতা হলো গরম কাতর। ক্রিয়াস্থল যদি দেখা যায়, শৈলশিক ঝিল্লি, পরিপাকতন্ত্র, পাকস্থলী, হৃৎপিণ্ড, রক্ত সঞ্চালন নালী এবং রক্ত, এই সমস্ত জায়গায় বা এই সমস্ত বিষয়ে সে ক্রিয়া দেখা যায় কার্বোবেজের। কার্বোবেজের নির্দেশক লক্ষণ আমি অনেকগুলো বলেছি, তার ভিতরে যদি বলা হয় যে স্বাস্থ্যহানির অতীত কাহিনী, এটা আমরা একটু আগে ব্যাখ্যা করেছি। নিমগ্ন অবস্থায় ধর্ম ও বাতাসের জন্য ব্যাকুলতা, আমরা একটু আগে ব্যাখ্যা করেছি। পেটের মধ্যে অতিরিক্ত বায়ু সঞ্চয়, উদ্গার উপশম। আমার শুরুর দিকের আলোচনা যদি খেয়াল করে থাকেন, তাহলে কার্বোবেজ কখনোই ভুল হবে না ইনশাআল্লাহ, এবং ভুলবেনও না আশা করি। জ্বালা ও রক্তচাপ, এটা কার্বোবেজের ভিতরে দেখা যায়। রক্তচাপের ভিতরে আমি যতটুকু লক্ষ্য করেছি, দেখেছি, সেটা হলো নিম্ন রক্তচাপে, অর্থাৎ লো ব্লাড প্রেসারে কার্বোবেজ খুব ভালো কাজ করে থাকে। কার্বোবেজের রোগীদের এর বাহিরেও অনেক তথ্য রয়েছে কার্বোবেজ মেডিসিনের। এর ক্রিয়াকাল 60 দিন। কার্বোবেজের হ্রাস বৃদ্ধি যদি আমরা লক্ষ্য করি, বৃদ্ধির ভিতরে গরমে বৃদ্ধি, রক্তক্ষরণে বৃদ্ধি, ভাইটাল ফ্লুইড যদি লস হয় সেক্ষেত্রে বৃদ্ধি পায়, ঠান্ডায় বৃদ্ধি পায়, অতিরিক্ত পরিশ্রমে বৃদ্ধি পায়, শীতল বাতাসে তার উপশম হয় বা ভালো লাগে, কুকুর হয়ে শুলে তার ভালো লাগে, ডেকুর উঠলে ভালো লাগে, পাখার বাতাস বা কোনো পাখা দিয়ে যদি বাতাস করা হয় তাহলে তার ভালো লাগে। কার্বোবেজের রোগীদের অবশ্যই খাদ্য গ্রহণের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। তাদেরকে সিম, মটর, মাখন, বাঁধাকপি, ঠান্ডা পানীয়, চর্বি, এই সমস্ত খাবারগুলো এড়িয়ে চলাটাই তার জন্য ভালো হবে। যাই হোক, এই সমস্ত লক্ষণগুলোর পাশাপাশি আপনারা ম্যাথমেটিক্যাল অধ্যয়ন করলে আরো অনেক লক্ষণ বা অনেক তথ্য পাবেন। সেগুলোর উপরে ভিত্তি করে একটু নোট করে নিবেন, নোট তৈরি করে নিবেন। বিশেষ করে আমি শুরুর দিকে যে কথাগুলো কার্বোবেজ সম্পর্কে বলেছি, সেই কথাগুলোকে আবারও ভিডিও থেকে শুনে নেবেন, বা বই থেকে পড়ে নিলে আমার থেকেও অনেক সুন্দর তথ্য আপনারা পাবেন। তো যাই হোক, লিডাম পালের ক্ষেত্রে যদি আমরা সমনামটা বলি, সেটা হলো মার্স টি। লিডাম পালের আরেকটি নাম হলো মার্স টি। লিডাম পাল প্রুভিং করেছেন ডাক্তার স্যামুয়েল হ্যানিমান স্যার, এবং এর উৎস উদ্ভিদ, যেটা উত্তর ইউরোপ বা কানাডা বা মার্কিন যুক্তরাষ্ট্রে এই লিডাম পালের উদ্ভিদটি অ্যাভেলেবেল পাওয়া যায়। মায়াজম, সরিক, টিউবারকুলার, সিফিলিটিক, এই সকল মায়াজমের উপর সে কাজ করে। তরুণ, পুরাতন, অর্থাৎ অ্যাকোয়েড, কনিক উভয় ক্ষেত্রেই এই লিডাম্পাল ব্যবহার হয়ে থাকে। এটি একটি পলিক্রেস্ট
বা বহুল ব্যবহৃত একটি মেডিসিন। কাতরতার ক্ষেত্রে বলা যায় গরম কাতর একটি মেডিসিন। ক্রিয়াস্থল, বিভিন্ন জয়েন্ট, চোখ, হাঁটু, পায়ের গোড়ালি ইত্যাদি জায়গায় সে ক্রিয়া করে থাকে। নির্দেশক লক্ষণের ক্ষেত্রে যেগুলো পাওয়া যায়, ঠান্ডা জলে বেদনার উপশম, যেটা আমি একটু আগে বলেছিলাম ব্যাখ্যার ভিতরে। নিম্নাঙ্গ হতে ক্রমাগত ঊর্ধ্ব মানে উপরের দিকে ওঠা, নিচ থেকে তার রোগ লক্ষণ গুলো উপরের দিকে উঠতে থাকে। হরমোনকালে তার রোগ লক্ষণ গুলো বেশি দেখা দেয়। চোখে ছানি পড়ে ইত্যাদি রোগ, এই লক্ষণগুলো নির্দেশক লক্ষণগুলোর ভিতরে এগুলো পাওয়া যায়। হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে যদি বলি, গরমে তার বৃদ্ধি হয়, বিশেষ করে বিছানার গরমে। রাতে তার বৃদ্ধি, স্পর্শ করলে বৃদ্ধি, গরম আবরণ বা গরম কোনো কাপড় দিয়ে ঢেকে রাখলে বৃদ্ধি, আঘাতে বৃদ্ধি, হাঁটলে বৃদ্ধি, সঞ্চালনে বৃদ্ধি, এই সমস্ত অবস্থায় তার বৃদ্ধি হয়। উপশম, পায়ের পাতা বরফের মতো ঠান্ডা জলে রাখলে তার উপশম হয়, অর্থাৎ যত ঠান্ডা ঢালবে তত তার রোগ লক্ষণ গুলো, তার ব্যথাটা ভালো লাগবে। এটা একটি উল্লেখযোগ্য কথা। এই সমস্ত কথাগুলোর পাশাপাশি আপনার ব্যক্তিগতভাবে অধ্যয়ন করলে আরো অনেক তথ্য, অনেক পয়েন্ট ম্যাথমেটিক্যাতে আছে, যেগুলো বলে আমি আসলে ভিডিওটা লম্বা করা বা ক্লাসটাতেও সময় নষ্ট করারও আমি প্রয়োজন বোধ করি না। এগুলো ম্যাথমেটিক্যাতে বলা আছে, সেগুলো একটু দেখবেন। যেই কথাগুলো নজরের বাইরে থাকে, বোধগম্য হয় কম, এই কথাগুলোর স্বল্প বিস্তর আমি বলার চেষ্টা করলাম। যদি আজকে আপনাদের আমাদের আজকের ক্লাসে আপনাদের কারো কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমরা আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। যদি কারো কিছু জানার থাকে বলতে পারেন, না হলে আজকের ক্লাস আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। স্যার, ওই যে বললেন যে লিডার মানে যে, মানে যেই অঙ্গতে ধরেন বেদনা হয়